এটি সেই কুখ্যাত দ্বীপ যাকে লিটল সেন্ট জেমস বা অ্যাপস্টিন আইল্যান্ড বলা হয়। 72 একরের এই দ্বীপে প্রায় সব ধরনের বিলাসিতা Stunningly rich. The pedophile island. Received reports of young women going to and from his residence. প্রায় সব ধরনের বিলাসিতা বিদ্যমান ছিল। এখানে লাক্সারি রিসোর্ট থেকে শুরু করে প্রাইভেট ডক এবং লাইব্রেরি থেকে শুরু করে সিনেমা হল সবকিছুই ছিল। বিশ্বের বড় বড় প্রভাবশালী ব্যক্তিদের এই দ্বীপে আসা যাওয়া লেগেই থাকত। কিন্তু সত্য এই যে এখানে পার্টি এবং ভ্যাকেশনের আড়ালে কম বয়সী শিশুদের অনৈতিক কাজে ব্যবহার করা হতো। রিপোর্ট অনুযায়ী এই দ্বীপেই কিছু আন্ডারগ্রাউন্ড টানেল সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। বলা হয় যে এই টানেলগুলো একটি বিশেষ উদ্দেশ্যে বানানো হয়েছিল। হয়তো দ্বীপের কর্মীরা এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করত, যাতে উপরের মেহমানদের নজরে তারা না পড়ে, অথবা এটি ছিল সেই সব এলিট মেহমানদের জন্য একটি এসকেপ রুট, পালানোর পথ। যাদের এই আস্তানা নিয়ে কষ্ট ছিল তারা হলো সেই কম বয়সী মেয়েরা এবং তাদের বাবা মা। কিন্তু এই ক্ষমতাধর ব্যক্তিদের নাম শুনলেই তাদের বিরুদ্ধে যাওয়ার সাহস কারও হতো না, অন্তত বেশ কয়েক বছর তো হয়নি। কিন্তু এরপর 2005 সালের মার্চ মাসে এই পুরো কাহিনীর ওপর থেকে পর্দা সরে যায়, যখন কোর্টনি ওয়াইল্ড নামের এক মেয়ে সাহসিকতার পরিচয় দিয়ে ফ্লোরিডার পাম বিচ পুলিশ স্টেশনে জেফ্রি অ্যাপস্টিনের বিরুদ্ধে প্রথম রিপোর্ট নথিভুক্ত করেন। এই কেসে পুলিশ, FBI এবং অন্যান্য তদন্তকারী সংস্থাগুলো যেসব প্রমাণ পায় তা সবার গায়ের লোম খাড়া করে দিয়েছিল। প্রমাণের মধ্যে অন্তর্ভুক্ত ছিল প্রভাবশালী ব্যক্তিদের নাম, তাদের আপত্তিকর ছবি এবং অ্যাপস্টিন আইল্যান্ডে যাওয়ার ফ্লাইট লগ। এই সমস্ত প্রমাণ আদালতে পেশ করা হয় এবং এই নথিপত্রগুলোকেই অ্যাপস্টিন ফাইলস বলা হয়। কিন্তু প্রশ্ন হলো, কে ছিল এই জেফ্রি অ্যাপস্টিন? তার কাছে এত টাকা কোথা থেকে এলো? আর সে প্রভাবশালী ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি করতে কিভাবে সফল হলো? সিক্রেট আইল্যান্ডের সিক্রেট টানেল ছাড়া FBI আর কি খুঁজে পেয়েছিল? আর সবচাইতে বড় কথা, এত সুরক্ষিত জেলের ভেতরে যখন জেফ্রির মৃত্যু হলো, সেই রাতে CCTV ক্যামেরা নষ্ট হয়ে যাওয়া কি কোনো কাকতালীয় ব্যাপার ছিল, নাকি এর পেছনেও কোনো বড় শক্তির হাত ছিল? Case to put him in prison the rest of his life. Have you ever solicited a minor for prostitution? I've been above my 50 limit, right? একজন সাধারণ গণিত শিক্ষক যে দেখতে দেখতে বিশ্বের সবচাইতে রহস্যময় ধনী ব্যক্তি হয়ে উঠল। জেফ্রি অ্যাপস্টিন 1970 সালে ডেল্টন স্কুল থেকে ক্যারিয়ার শুরু করলেও তার আসল ঠিকানা ছিল ওয়াল স্ট্রিট। সে ভিক্টোরিয়া সিক্রেট এর মালিক লেসলি ওয়েক্সনার এর মতো বিলিয়নিয়ারদের বিশ্বাস অর্জন করে এবং তাদের টাকা ম্যানেজ করতে শুরু করে। কোটি কোটি ডলারের কমিশন এবং এলিট ক্লাসের সাথে বন্ধুত্ব, অ্যাপস্টিন নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। কিন্তু এই চাকচিক্যময় দুনিয়ার পেছনে একটি অন্ধকার রহস্য লুকিয়েছিল। অ্যাপস্টিন নিজের ক্ষমতা এবং টাকার জোরে নিষ্পাপ ও কম বয়সী মেয়েদের শিকার বানাত। এটি এমন এক ব্যক্তির গল্প যে বিশ্বের কাছে একজন বিলিয়নিয়ার ছিল, কিন্তু বাস্তবে ছিল এক ভয়াবহ অপরাধী। ম্যানহাটনের সবচাইতে বড় ব্যক্তিগত প্রাসাদ, নিউ মেক্সিকোর 75,000 একরের র্যাঞ্চ এবং প্যারিসের লাক্সারি অ্যাপার্টমেন্ট, অ্যাপস্টিনের রাজকীয় জীবন কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না। কিন্তু তার আসল রাজত্ব ছিল ক্যারিবিয়ান সাগরের 72 একরের সেই দ্বীপ লিটল সেন্ট জেমস, যাকে আমরা অ্যাপস্টিন আইল্যান্ডও বলি। এখানে পৌঁছানোর জন্য অ্যাপস্টিন তার ব্যক্তিগত জেট ব্যবহার করত, যাকে মিডিয়া লোলিটা এক্সপ্রেস নাম দিয়েছিল। কিন্তু আসলে এই দ্বীপে কি হতো? দাবি করা হয় যে এই দ্বীপে বিশ্বের বড় বড় নামী ব্যক্তিরা অতিথি হতেন এবং সেখানে আন্ডার এজ নাবালিকা মেয়েদের টার্গেট করা হতো। অ্যাপস্টিনের দুনিয়ায় শুধু টাকা নয়, বিশ্বের ক্ষমতাধর মুখগুলোও সামিল ছিল। বিল ক্লিন্টন অ্যাপস্টিনের ব্যক্তিগত জেটে 26 বার সফর করেছেন, যার মধ্যে আন্তর্জাতিক সফরও ছিল। ডোনাল্ড ট্রাম্পও 90-এর দশকে অ্যাপস্টিনের প্রতিবেশী এবং বন্ধু ছিলেন, যদিও পরে তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়। ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি সবসময় অ্যাপস্টিনের দ্বীপে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু সবচাইতে বড় ধাক্কা লাগে ব্রিটিশ রাজপরিবারে। প্রিন্স অ্যান্ড্রু র বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি অ্যাপস্টিনের কথায় 17 বছর বয়সী ভার্জিনিয়া জুফ্রেকে অপব্যবহার করেছিলেন। ভার্জিনিয়ার সাথে প্রিন্স অ্যান্ড্রুর সেই বিখ্যাত ছবি সারা বিশ্বে ভাইরালও হয়। এর ফলস্বরূপ প্রিন্স অ্যান্ড্রুকে তার রাজকীয় দায়িত্ব ত্যাগ করতে হয়, $12 মিলিয়ন সেটেলমেন্ট করতে হয় এবং 2025 সালের অক্টোবরে তার কাছ থেকে প্রিন্স উপাধিও কেড়ে নেওয়া হয়। বিল গেটস থেকে শুরু করে হলিউড স্টার পর্যন্ত প্রত্যেকেই অ্যাপস্টিনের সামাজিক সার্কেলে ছিল। FBI অ্যাপস্টিনের বাড়ি থেকে প্রচুর CD এবং ছবি উদ্ধার করে, যা থেকে এই ভয়াবহ সন্দেহ তৈরি হয় যে সে এই প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেইল করত। যদিও আইন এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ ক্লায়েন্ট লিস্ট পায়নি, কিন্তু অ্যাপস্টিনের এই সম্পর্কগুলো আজও বিশ্বের কাছে একটি জটিল রহস্য। অ্যাপস্টিনের অপরাধের হাড়ি
প্রথম ফেটেছিল 2005 সালে, যখন ফ্লোরিডার কোর্টনি ওয়াইল্ড নামের মেয়েটি সাহস দেখিয়ে পাম বিচ পুলিশকে অ্যাপস্টিনের বিরুদ্ধে বয়ান দেন। পুলিশের তদন্ত বিশ্বকে কাঁপিয়ে দেয়। জানা যায় যে অ্যাপস্টিন একজন বা দুজন নয়, বরং কয়েক ডজন নাবালিকা মেয়েকে শিকার বানাচ্ছিল। আর এখান থেকেই শুরু হয় বিশ্বের বিচারিক ইতিহাসের সবচাইতে বড় তামাশা। 2008 সালে যখন অ্যাপস্টিনের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত ছিল, তখন একটি গোপন চুক্তি, সিক্রেট ডিল তৈরি করা হয়। ইউএস অ্যাটর্নি আলেকজান্ডার অ্যাকোস্টা এবং অ্যাপস্টিনের দামি উকিলরা মিলে ভিকটিমদের অন্ধকারে রেখে এমন এক সমঝোতা করেন যা অ্যাপস্টিনকে বাঁচিয়ে দেয়। ফলস্বরূপ অ্যাপস্টিনের মাত্র 18 মাসের সাজা হয়। আশ্চর্যের বিষয় হলো, জেলেও সে ভিআইপি ট্রিটমেন্ট পায়। সে সারাদিন নিজের অফিসে কাজ করত এবং রাতে শুধু ঘুমানোর জন্য জেলে যেত। মাত্র 13 মাস পর সে পুরোপুরি আজাদ হয়ে যায়। এই চুক্তি শুধু অ্যাপস্টিনকে নয়, তার ক্ষমতাধর সঙ্গীদেরও বাঁচিয়ে দিয়েছিল, যাদের নাম আজও অ্যাপস্টিন ফাইলসে চাপা পড়ে আছে। কিন্তু এখানে অ্যাপস্টিন একটি ভুল করে ফেলে। তার অহংকার এবং নিজের ওপর অতিরিক্ত আত্মবিশ্বাসী তাকে ডুবিয়ে দিল। নিজেকে বাঁচানোর জন্য অ্যাপস্টিন প্রভাবশালী ব্যক্তিদের সাথে তার সম্পর্কের কথা প্রকাশ করেছিল, কিন্তু মিডিয়া সেই সূত্র ধরে ফেলে এবং চুক্তির পুরো কাহিনী ফাঁস হয়ে যায়। সে ভেবেছিল টাকার জোরে সে ভিকটিমদের, সেই মেয়েদের কিনে নেবে, কিন্তু এটিই ছিল তার জীবনের সবচাইতে বড় ভুল ধারণা। কোর্টনি ওয়াইল্ড রুখে দাঁড়ানোর পর আরও অনেক মেয়ে সাহস পায় এবং তারা সবাই মিলে অ্যাপস্টিনের বিরুদ্ধে অবস্থান নেয়। তারা 2008 সালের সেই গোপন চুক্তিকে আদালতে চ্যালেঞ্জ করতে শুরু করে। 2009 সালের জুলাই মাসে অ্যাপস্টিনের এক ভিকটিম ভার্জিনিয়া জুফ্রে একটি সিভিল ল স্যুট ফাইল করেন, যেখানে তিনি বলেন যে অ্যাপস্টিন এবং গিলেন ম্যাক্সওয়েল তাকে প্রভাবশালী ব্যক্তিদের সাথে অনৈতিক কাজ করতে বাধ্য করেছিল। এখানে বলে রাখা ভালো যে গিলেন ম্যাক্সওয়েল ছিল অ্যাপস্টিনের গার্লফ্রেন্ড, যার এই অপরাধে এক বিশাল ভূমিকা ছিল। তার কাজ ছিল নিষ্পাপ নাবালিকা মেয়েদের জোগাড় করা। সে স্কুলের বাইরে মেয়েদের টাকার লোভ দেখিয়ে চাকরির ওছিলায় নিয়োগ করত। 2010 সালের পর থেকেই টুকটাক খবর বেরোতে শুরু করে যে অ্যাপস্টিন কিভাবে ফ্লোরিডায় নিজের জন্য সাজা কিনে নিয়েছিল। 2011 সালে ডেইলি মেইল জুফ্রের ইন্টারভিউ ছাপে, যেখানে প্রিন্স অ্যান্ড্রুর উল্লেখ ছিল, যা থেকে ব্রিটিশ রাজপুত্রের বিপদ শুরু হয়। এরপর 2015 সালে আমেরিকান মিডিয়াতেও এই প্রশ্ন উঠতে শুরু করে যে অ্যাপস্টিন কেন এত ছাড় পেয়েছিল। বছরের পর বছর নীরবতার পর 2018 সালে এক বিশাল বিস্ফোরণ ঘটে। সাংবাদিক জুলি কে ব্রাউন তার রিপোর্ট পারভার্সন অফ জাস্টিস এ ফাঁস করেন যে কিভাবে সিস্টেম মিলে এক অপরাধীকে বাঁচিয়েছিল। এই রিপোর্ট আমেরিকায় যেন আগুন লাগিয়ে দেয়। এই রিপোর্টের জেরে 6 জুলাই 2019 সালে জেফরি অ্যাপস্টিনকে আবারও গ্রেপ্তার করা হয়। এবার আর কোনো গোপন চুক্তি কাজে আসেনি। আদালত তাকে জামিন দিতে অস্বীকার করে। এই মুহূর্তে বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিরা ভয় পাচ্ছিলেন যে অ্যাপস্টিন এবার একে সবার নাম উগলে দেবে। কিন্তু বিচার শুরু হওয়ার আগেই বিশ্বকে স্তব্ধ করে দেওয়ার মতো খবর আসে। 10 আগস্ট 2019 সকালে নিউ ইয়র্কের সবচাইতে সুরক্ষিত জেলে অ্যাপস্টিনের লাশ পাওয়া যায়। অফিসিয়াল রিপোর্টে বলা হয় যে সে আত্মহত্যা করেছে, কিন্তু বাস্তবতা ছিল খুবই অদ্ভুত। সেই রাতে জেলের ক্যামেরাগুলো নষ্ট ছিল, গার্ডরা ঘুমিয়ে পড়েছিল এবং অ্যাপস্টিনকে হঠাৎ সুইসাইড ওয়াচ লিস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এখন আমেরিকার রাস্তায় একটি স্লোগান শোনা যেতে থাকে, অ্যাপস্টিন আত্মহত্যা করেনি। মানুষের ধারণা তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে, যাতে বিশ্বের বড় বড় নামগুলোর রহস্য চিরতরে দাফন হয়ে যায়। যদিও আইন একে আত্মহত্যাই বলেছে, তবে আজও এটি বিশ্বের অন্যতম বড় রহস্য। অ্যাপস্টিনের মৃত্যুর পর সবার নজর তার ঘনিষ্ঠ সঙ্গী গিলেন ম্যাক্সওয়েলের ওপর গিয়ে পড়ে। ম্যাক্সওয়েল, যিনি বিখ্যাত ব্রিটিশ মিডিয়া টাইকুন রবার্ট ম্যাক্সওয়েলের মেয়ে, তাকে অ্যাপস্টিনের ম্যাডাম বলা হতো। সে অ্যাপস্টিনের জন্য অল্প বয়সী মেয়েদের খুঁজে বের করতে, ফাঁদে ফেলতে এবং তাদের ট্রেনিং দিতে সাহায্য করত। অ্যাপস্টিন মারা গেলেও FBI তাদের তদন্ত চালিয়ে যায় এবং 2 জুলাই 2020 সালে গিলেন ম্যাক্সওয়েলকে নিউ হ্যাম্পশায়ারের এক প্রত্যন্ত ফার্মহাউস থেকে গ্রেপ্তার করা হয়। জেফরি অ্যাপস্টিন মৃত্যুর মাধ্যমে সাজা থেকে বেঁচে গেলেও তার প্রধান সহযোগী গিলেন ম্যাক্সওয়েল আইনের হাত থেকে বাঁচতে পারেনি। 2021 সালের নভেম্বরে নিউ ইয়র্কের আদালতে ভিকটিমদের হৃদয় বিদারক বয়ান বিশ্বকে কাঁদিয়ে দেয়। জানা যায় যে ম্যাক্সওয়েল শুধু একজন সঙ্গী ছিল না, বরং এই পুরো ট্রাফিকিং নেটওয়ার্কের মাস্টার মাইন্ড ছিল। 2022 সালের জুনে আদালত ম্যাক্সওয়েলকে 20 বছরের কারাদণ্ড দেয়। বিচারক স্পষ্টভাবে বলেন, এটি শিশুদের ওপর হওয়া জুলুমের সাজা। ম্যাক্সওয়েল আজ ফ্লোরিডার একটি জেলে সাজা কাটছে। অ্যাপস্টিনের মৃত্যুর পর তার সম্পদ থেকে ভিকটিমদের জন্য একটি ফান্ড গঠন করা হয়, যেখান থেকে এখন পর্যন্ত 150 জনেরও বেশি সার্ভাইভারকে $121 মিলিয়ন বিতরণ করা হয়েছে। অ্যাপস্টিন মারা গেছে, কিন্তু তার ফাইলগুলো 2025 সালে বিশ্বের রাজনীতিতে আগুন লাগিয়ে দিয়েছে। 2024 সালের জানুয়ারি মাস থেকে অ্যাপস্টিন ফাইলগুলো প্রকাশ করার সিলসিলা বা ধারা শুরু হয়েছে।
2025 সালে ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হতেই এই ঘটনা এক নতুন মোড় নেয়। ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় ওয়াদা করেছিলেন যে তিনি অ্যাপস্টিনের ফাইলগুলো প্রকাশ করে দেবেন। এর ফলে 2025 সালের ফেব্রুয়ারি মাসে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি দাবি করেন যে ক্লায়েন্ট লিস্ট, গ্রাহকদের তালিকা তাঁর ডেস্কে রাখা আছে। কিন্তু যখন প্রথম ধাপের তথ্য প্রকাশ করা হয় তখন জনগণ একে তামাশা বলে গণ্য করে, কারণ তাতে নতুন কিছু ছিল না। আসল বিস্ফোরণ ঘটে 2025 সালের নভেম্বর মাসে। আমেরিকার দুটি বড় রাজনৈতিক দল মিলে অ্যাপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট পাশ করে, যা সরকারকে 19 ডিসেম্বর 2025 পর্যন্ত ডেডলাইন সময়সীমা দেয় যে এই তারিখের মধ্যে সব ফাইল প্রকাশ করতে হবে। 2025 সালের ডিসেম্বর মাসে গিলেন ম্যাক্সওয়েলের কিছু ইমেল জনসমক্ষে আসে, যেখানে সে একটি কোড নেম ব্যবহার করছিল। সেই কোড নেমটি ছিল দ্য ইনভিসিবল ম্যান। তদন্তে প্রমাণিত হয় যে এটি অন্য কেউ নন, প্রিন্স অ্যান্ড্রু ছিলেন, যিনি এই কোড নেমের আড়ালে মেয়েদের খোঁজ করতেন। 20,000 পৃষ্ঠার ইমেইলে অ্যাপস্টিনের একটি পুরনো দাবি সামনে আসে যে ট্রাম্প মেয়েদের বিষয়ে আগে থেকেই জানতেন। হোয়াইট হাউস একে অ্যাপস্টিনের মিথ্যা বলে উড়িয়ে দেয়, কিন্তু নতুন রেকর্ডগুলো প্রমাণ করে যে ট্রাম্প আগের চেয়েও অনেক বেশিবার অ্যাপস্টিনের জেটে সফর করেছিলেন। 19 ডিসেম্বর 2025-এর ডেডলাইন পার হতেই 30,000 পৃষ্ঠার নতুন ডাটা প্রকাশ করা হয়, কিন্তু এখনও 1 মিলিয়নেরও বেশি পৃষ্ঠা বাকি আছে। আদালত এবং সরকারের মধ্যে এখন এক যুদ্ধ চলছে। কিছু মানুষ সত্য সামনে আনতে চায়, আর কিছু মানুষ এখনও ভিকটিমদের প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার দোহাই দিয়ে বড় বড় নামগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। আজ জেফ্রি অ্যাপস্টিন এই দুনিয়ায় নেই, কিন্তু তার অপরাধের ছায়া বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের ওপর এখনও ঘোরাফেরা করছে। প্রিন্স অ্যান্ড্রু তার সম্মান ও মর্যাদা হারিয়েছেন গিলেন ম্যাক্সওয়েল জেলের শিকলের পেছনে, আর বিশ্বের তাবড় বিলিয়নিয়াররা আজও অ্যাপস্টিনের সাথে তাদের বন্ধুত্বের সাফাই দিয়ে বেড়াচ্ছেন। 2005 সালে একটি বাচ্চার নীরব কণ্ঠস্বর দিয়ে শুরু হওয়া এই সফর আজ বিশ্বের সবচাইতে বড় করাপশন স্ক্যান্ডাল বা দুর্নীতির কেলেঙ্কারিতে পরিণত হয়েছে। অ্যাপস্টিন আইল্যান্ডে যে সবচাইতে বিখ্যাত এবং বিতর্কিত স্থাপনা পাওয়া গিয়েছিল তা ছিল একটি নীল ও সাদা রঙের টেম্পল মন্দির। এই মন্দিরের ভেতর থেকে কোনো অবৈধ জিনিস তো পাওয়া যায়নি, কিন্তু এমন দ্বীপে মন্দির সদৃশ কাঠামোর উপস্থিতি অনেক প্রশ্ন জন্ম দেয়। 2019 সালে যখন FBI এই দ্বীপের রেইড অভিযান দেয়, তখন সবচাইতে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন ছিল, এই দ্বীপের নিচে কি কোনো গোপন সুড়ঙ্গ বা টানেল আছে? তারা কিছু আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি এবং টানেল খুঁজে পায়, কিন্তু সেগুলোর উদ্দেশ্য কারো কাছে পরিষ্কার হয়নি। তবে এটি নিশ্চিত যে দ্বীপে আন্ডারগ্রাউন্ড কাঠামো বিদ্যমান ছিল। এছাড়া দ্বীপের বিভিন্ন জায়গায় অদ্ভুত সব মূর্তি এবং প্রতিটি কোণায় CCTV ক্যামেরা বসানো অবস্থায় পাওয়া যায়। এই ক্যামেরাগুলো নিরাপত্তার জন্য ছিল নাকি ব্ল্যাকমেল করার জন্য, সেই প্রশ্ন আজও অমীমাংসিত। একটি হেলিপ্যাড যার ওপর একটি অদ্ভুত মুখ আঁকা আছে, স্যাটেলাইট ইমেজে দেখলে বোঝা যায় পাম গাছে ঘেরা একটি রিসোর্টও তৈরি করা হয়েছে, যা হেলিপ্যাড এবং প্রাইভেট ডকের সাথে যুক্ত। অভিযানের সময় কিছু অস্বাভাবিক ওষুধও পাওয়া যায়। এর মধ্যে হরমোনাল ওষুধগুলো সবচাইতে বেশি প্রশ্নের জন্ম দিয়েছে। এগুলোর আসল উদ্দেশ্য কী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু একটি ব্যক্তিগত দ্বীপে হরমোনাল ওষুধের উপস্থিতি অনেক সন্দেহ জাগায়। অ্যাপস্টিন যদি বেঁচে থাকত তবে এই সব রহস্যের ওপর থেকে পর্দা সরে যেত। সম্ভবত এই কারণেই তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল, এবং হয়তো এই কারণেই সবার নজর আজ অ্যাপস্টিন ফাইলসের ওপর নিবদ্ধ। অ্যাপস্টিন ফাইল সামনে আরও খুলবে, নতুন নতুন নাম উন্মোচিত হবে, এবং হয়তো আরও কিছু নতুন মুখ জেলের পথ দেখবে। জেফরি অ্যাপস্টিনের কাহিনী আমাদের শেখায় যে টাকা এবং ক্ষমতা অপরাধকে লুকিয়ে রাখতে পারে, কিন্তু মিটিয়ে দিতে পারে না। প্রকৃতির বিচার হয়তো কিছুটা দেরিতে হয়, কিন্তু যখন হয় তখন বড় বড় অহংকারের মিনারগুলো মাটিতে মিশে যায়। আপনারা লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা ভরা কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী চমৎকার কোনো ভিডিওতে।